বিন্যাস সমাবেশ, এখান থেকে প্রায়ই খুবই কমন দুই একটা ম্যাথ আসে। তো ওই কয়েকটা ম্যাথ করলেই মোটামুটি হয়ে যায়, মানে বলতে পারো 90% টাইম ওই ম্যাথগুলোই তোমাকে বোর্ডের পরীক্ষায় দিয়ে দিবে। তো ওই ম্যাথগুলো করলেই আশা করি হয়ে যাবে। তো ওই রকমই কয়েকটা ম্যাথ আমি তোমাদের করাই দিব, যে কয়েকটা প্রায়ই আসে বা সবসময় আসে বা আসার চান্স 90%। তো শুরুতে সূত্রগুলো একটু লিখে দিই। যে ফার্স্টে এন পি আর এটা কি বোঝায়, যে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। আর এন সি আর তাহলে কি হচ্ছে, যে এন ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, আর একটা নিচে থাকবে হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। আর এন পি আর হচ্ছে এন সি আর এর সাথে যদি আমরা কখনো আর ফ্যাক্টোরিয়াল গুণ দেই তাহলেই পেয়ে যাই। ওকে, এখন এন ফ্যাক্টোরিয়াল মানে কি, এগুলো জানা জিনিস। 1 থেকে এন পর্যন্ত সংখ্যার গুণফল। তো এন ফ্যাক্টোরিয়ালকে আবার লেখা যায় এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। ওকে, এই কয়টা জিনিস একটু তোমার আগে থেকে মনে রাখতে হবে। এরপরে এগুলোর ব্যবহারে যদি যাই, যে তোমাকে যদি বলে এইরকম একটা সংখ্যা দিয়ে দিছে, ধরো যে ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল একটা তোমাকে সংখ্যা দিয়ে দিল, দিয়ে বললো যে এর বর্ণগুলি নিয়ে কতগুলো সংখ্যা গঠন করা যায়, সংখ্যা না, কতগুলো শব্দ গঠন করা যায়, শব্দ গঠন করা যায়। এক্ষেত্রে হবে হচ্ছে কয়টা দেখো, 1 2 3 4 5 6 7 8, এখানে আছে টোটাল 8টা বর্ণ। তো অ্যান্সার হবে হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। আচ্ছা, যদি বলে যে এর থেকে 3টা করে বর্ণ নিয়ে কতগুলি শব্দ গঠন করা যায়, মানে টোটাল 8টা থেকে 3টা 3টা করে নিচ্ছ, ঠিক আছে, নিয়ে কতগুলি শব্দ গঠন করা যায়, তাহলে কি হবে, 8টা 8 পি 3, ঠিক আছে। তাহলে শব্দ গঠনের সাথে সম্পর্কিত কি পি, এই পি। তাহলে 8টা থেকে 3টা করে বর্ণ নিয়ে শব্দ গঠন করা যায় 8p3 উপায়ে। আর এই 8টাকেই একসাথে করে যদি আমরা চিন্তা করে কতগুলো শব্দ গঠন করা যাবে হিসাব করি, তাহলে 8 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। তো এটাকে যদি এইভাবে চিন্তা করি, তাহলে এটাকে আবার লেখা যায় কি 8p8, হ্যাঁ, 8 ফ্যাক্টোরিয়ালকে আবার কি বলা যায়, 8p8। এটা মানেই মূলত 8 ফ্যাক্টোরিয়াল, 8টা হতে 8টা নিয়েই কতগুলি শব্দ গঠন করা যায়। আবার যদি তোমাকে এরকম দিয়ে দেয় যে এমন একটা শব্দ, ধরো শব্দটা হচ্ছে এই প্যারালাল, প্যারালাল এর বর্ণগুলি নিয়ে কতগুলো শব্দ গঠন করা যায়, তাহলে কি হবে, গঠন করা যায়, বা মোট বিন্যাস, এটাকে আবার বলতে পারে কি, বা মোট বিন্যাস, ঠিক আছে, মোট বিন্যাস, শব্দগুলি দিয়ে মোট বিন্যাস। এক্ষেত্রে কি হবে দেখো, কয়টা এখানে আছে, 1 2 3 4 5 6 7 8, তাহলে মোট কয়টা বর্ণ, 8টা বর্ণ। বাট 8টা বর্ণের মধ্যে এখানে দেখো দুইটা এ আছে, তারপর 1 2 3 তিনটা
তিনটা এল আছে, ওকে, আর হচ্ছে পি আর ই এগুলো আলাদা আলাদা। তো দুইটা এ তিনটা এল সেম সেম বর্ণ আছে, এক্ষেত্রে বিন্যাসের নিয়ম হচ্ছে এরকম, আমরা ফ্যাক্টোরিয়াল দিয়ে দেবো, 8টা বর্ণ আগের মতো, যেহেতু 8টা বর্ণই আছে 8 ফ্যাক্টোরিয়াল দিয়ে দেবো, ঠিক আছে। 8 ফ্যাক্টোরিয়াল দিয়ে নিচে দিতে হবে, যেহেতু দুইটা এ আছে, সেম বর্ণ থাকলে দুইটা এ আছে 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করে দিব, আবার কি তিনটা এল আছে 3 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করে দিব। এভাবে আমরা মোট বিন্যাস পেয়ে যাব। এগুলো ক্যালকুলেটরে চাপ দিলেই আমাকে মান দিয়ে দেবে, বুঝতে পারছো? তো যদি আলাদা আলাদা থাকে তাহলে ওই ঝামেলাটা নাই, তখন কিছু ভাগ করতে হবে না, তখন। কিন্তু যদি সেম বর্ণ থাকে তখন যে কয়টা সেম বর্ণ, দুইটা এ আছে 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ, আবার তিনটা এল আছে 3 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ। হ্যাঁ, এটা অবশ্যই তোমার মনে রাখতে হবে। তো এটা খুব সহজ বেসিক সূত্রগুলো এখানে লিখে দিলাম, এরপরে ম্যাথ সলভ করাইলে তোমরা নিয়মগুলো খুব ভালোভাবে আরো বুঝতে পারবা। এরপরে তোমরা এই দুইটা ম্যাথের দিকে খেয়াল করো। এই দুইটা ম্যাথের জন্য প্রথমে ওই যে আগে যে সূত্রগুলো বলছিলাম ওই সূত্রগুলো কাজে লাগবে। সূত্রগুলো কি ছিল? এন সি আর ইকুয়ালস টু এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, এটা সূত্র ছিল। আর এনপিআর এর সূত্র ছিল, এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। তারপর আরেকটা সূত্র যেটা এন ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। তাহলে এই দুইটা সূত্র এখানে লাগবে, এখানেও এই সূত্র, পাশাপাশি আরেকটা সূত্র কি, এন ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, এই সূত্র, ঠিক আছে। এই সূত্রগুলো দিয়ে আমাদের এটা করতে হবে। ওকে, চলো শুরু করা যাক। এনসিআর মানে কি দেখো, সূত্র অনুসারে এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়ালটা ভুলে ভিতরে দিয়ে দিছি, ফ্যাক্টোরিয়ালটা বাহিরে হবে, ইন্টু আর ফ্যাক্টোরিয়াল প্লাস, এখানে ভালোভাবে খেয়াল করো, এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এখানে আর কি আর মাইনাস ওয়ান না, তার মানে কি দাঁড়াবে এন মাইনাস আর মানে কি আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ইন্টু আর মানে কি আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। এই সূত্রটাই এখানে ফেলছি কিন্তু, হ্যাঁ। ওকে, তাহলে এটা কি করতেছি আমরা, যেহেতু প্রমাণ করতে বলছে, এটাকে লেফট হ্যান্ড সাইড দিয়ে দিই, লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড নিয়ে আসবো। ওকে, তাহলে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল প্লাস এটাকে লেখা যায় এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস দ্বারা গুণ করে দিলে এন মাইনাস আর প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ইন্টু এটা আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, পরে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এটাকে এমনই রাখলাম এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এই আর ফ্যাক্টোরিয়ালকে এই সূত্র দিলে কি হবে বলো তো, এই যে এন ফ্যাক্টোরিয়াল ইকুয়াল এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, আর কে কি লেখা যায়, আর ফ্যাক্টোরিয়ালকে আর ইন্টু আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, এই সূত্র অনুসারে। ওকে, এরপরে দেখো এই পুরো জিনিসটাকে আমরা এই সূত্র ফেলতে চাচ্ছি। তা পুরো জিনিসটাকে আমরা কি মনে করব, পুরো জিনিসটাকে আমরা এখন এন যদি মনে করি, তাহলে এন ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু কি এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল কিনা বলো তো। তাহলে এই পুরো জিনিসটাকে এন মনে করলাম, তাহলে এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, বুঝা গেছে, এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। এই প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান যদি আউট হয়ে যায় তাহলে লেখা যায় কি এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, বুঝা গেছে। আর এটা যেমন আছে তেমনই লিখলাম। ওকে, এরপরে যদি আমরা লসাগু নিই,
লসাগুতে দেখো এইটা এটা সেম, লসাগুতে সেম হলে একবার নিতে হয় n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এরপরে এটা আলাদা, এটাকে আরেকবার লিখতে হবে। তারপর আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল দেখো মিল আছে, তার মানে আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল একবার লিখলাম। এরপরে এই জিনিসটা লেখা হয় না, এটাকে আরেকবার লিখে নিলাম আর প্লাস ওয়ান। দেখো এই সবগুলো লসাগু নেওয়া শেষ। এখন হচ্ছে নিয়ম কি, এটার সাথে এটা কাটাকাটি করতে হয়। এন মাইনাস আর মিলে গেছে, আর মিলে গেছে, আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল মিলে গেছে, তাহলে এই জিনিসটা কিন্তু মিলে নাই, তো এটা এখানে লিখতে হবে। আগে কি আছে এন ফ্যাক্টোরিয়াল, এন ফ্যাক্টোরিয়ালের সাথে গুণ দিয়ে এটা লিখতে হবে, এটা কি এন মাইনাস আর প্লাস ওয়ান। এরপরে প্লাস এইখানে এটার সাথে এটা মিলে গেছে, এটার সাথে এইটা মিলে গেছে, এটার সাথে এটা মিলে গেছে, শুধু বাকি থাকলো একটা আর, তার মানে আর ইন্টু এন ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, উপর থেকে দেখো এন ফ্যাক্টোরিয়াল কমন যায়, তাই না? তো উপর থেকে এন ফ্যাক্টোরিয়াল আমরা কমন নিলাম, কমন নিলে কি থাকতেছে এন মাইনাস আর প্লাস ওয়ান প্লাস আর, বুঝতে পারছো? এইটা প্লাস এই যে আর। এরপরে দেখো নিচে কি দাঁড়াচ্ছে, এইটাকে লিখলাম, এইটাকে কি দাঁড়ায় এন মাইনাস আর প্লাস ওয়ান, তারপরে এইটা লিখলাম এন মাইনাস আর। দেখো তো এই এন মাইনাস আর এর পাশে একটা প্লাস ওয়ান একটা মাইনাস ওয়ান দিলে কি কোনো সমস্যা আছে? কোনো ক্ষতি নাই। দেখো এন মাইনাস আর প্লাস ওয়ান মাইনাস ওয়ান, এই যে প্লাস ওয়ান মাইনাস ওয়ান, ওয়ানটা কেটে গেলে আলটিমেটলি এটাই দাঁড়াচ্ছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এইটা আর এইটা নেওয়া শেষ। এরপর এই দুইটা লিখে ফেলি, আর ইন্টু আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। দেখো এই লাইন সেম, এই লাইন থেকে এন ফ্যাক্টোরিয়াল কমন নিছি, আর কিচ্ছু না। ওকে, এরপরে দেখো যে এদিকে উপরে হলো এন ফ্যাক্টোরিয়াল, এদিকে আর আর কাটা চলে গেল, তাহলে কি এন প্লাস ওয়ান হচ্ছে না? তো এন প্লাস ওয়ান লিখলাম। ঠিক আছে, আর নিচে দেখো এইটাকে যদি আমরা এন মনে করি, দেখো যে এইটাকে যদি আমরা এন মনে করি, তাহলে এইটাকে কি কি মনে করা যাবে এন মাইনাস ওয়ান না? দেখো তো এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল কার সূত্র বলো? এন ফ্যাক্টোরিয়ালের সূত্র। তার মানে এন ফ্যাক্টোরিয়ালের সূত্র দেখো এন মাইনাস আর প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়ালের সূত্র, বুঝতে পারছো? তারপরে দেখো এইটাও সেম, এটাকে যদি এন মনে করি এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, এটা কার সূত্র বলো? এন ফ্যাক্টোরিয়ালের সূত্র। এটা হচ্ছে আর ফ্যাক্টোরিয়ালের সূত্র, বোঝা গেছে? এরপরে দেখো এইটাকে যদি আমরা একটু সাজায় লিখি, তাহলে কি দাঁড়ায় যে এন প্লাস ওয়ানকে আগে লিখলাম, আর এই যে এন ফ্যাক্টোরিয়াল এইটাকে লিখা যায় এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান, প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা, আলটিমেটলি এন ফ্যাক্টোরিয়ালই তো থাকতেছে, তাই না? পাশে একটা ফ্যাক্টোরিয়াল চিহ্ন আছে। ওকে, এইটাকে একটু গুছাই লিখি, গুছাই লিখলে কি দাঁড়াবে এন প্লাস ওয়ান মাইনাস আর, আরটাকে পরে লিখলাম ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, ওকে, এরপরে ইকুয়াল দাও। এখন দেখো যে এইটাকে যদি আমরা এন মনে করি, কোনোভাবে যদি এন মনে করি, আর এটাও এন, তাহলে দেখো এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল মিলে গেছে, ইকুয়ালস টু কি লিখা যায় এন ফ্যাক্টোরিয়াল। তো এটাকে আমরা ইকুয়ালস টু কি লিখতে পারি? এন মানে কি এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, তাই না? ওকে, আর নিচে যা আছে তাই লিখলাম। নিচে আছে কি যে এই এন প্লাস ওয়ান মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল। এখন একটা মজার জিনিস হয়ে গেছে, দেখো যে এইটাই হয়ে গেছে, এটার রাইট সাইডটা দেখো তো এন প্লাস এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল, তাই না? তো ওই জিনিসটা এখানে হয়ে গেছে না? যদি এইটাকে যদি কোনোভাবে এন মনে করি, তাহলে কি দাঁড়াচ্ছে এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল, এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল। তো
এটা কার সূত্র? এন সি আর এর সূত্র। তাহলে কি লিখবো? এন সি আর, এখানে এন কি? এন প্লাস ওয়ান, এন প্লাস ওয়ান সি আর তো আরই, ঠিক আছে। দেখো এই যে এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। বুঝতে পারছো বিষয়টা? তাহলে পুরো জিনিসটাতে এই সূত্র আর এই সূত্র, এই দুইটা সূত্রই শুধু কাজে লাগছে। বোঝা গেছে? দেখো এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। এটাই কিন্তু আমরা এন মনে করছি, হ্যাঁ, যার কারণে নিচে এটা কি এন মাইনাস আর হয়ে গেছে, এন এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এই সূত্রটা যদি বুঝতে অসুবিধা হয় আরেকবার লিখে দিচ্ছি। এটা হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল। ওকে, এটা গেল। এরপরে আচ্ছা, তার আগে বলে নিই, এই ম্যাথটা তোমার অসংখ্যবার আসছে বোর্ডে, অনেক 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 বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা অবশ্যই গুরুত্ব দিয়ে দেখতে হবে। পরের ম্যাথটা দেখো, পরের ম্যাথটা একটু সহজই বলা যায় এটার তুলনায়। পরের ম্যাথে এন এর মান বের করতে বলছে, তার মানে তোমার দেয়া আছে, যেটা লিখি যে দেয়া আছে 4 ইন্টু np3 ইকুয়াল 5 ইন্টু n মাইনাস 1 p3 ইকুয়াল 4 ইন্টু np3। এই যে np3, npr সূত্র কি? n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তার মানে n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r কত এখানে? 3, দেখো 3 ফ্যাক্টোরিয়াল। ওকে, এরপরে 5 ইন্টু, এইখানে কি হবে বলো, নিজেরা চেষ্টা করো, যে n কত? n এখানে n মাইনাস 1, তাহলে n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তাহলে n কত? n মাইনাস 1, r কত? 3, তার মানে মাইনাস r, তার মানে কি মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটাকে যদি লিখি কি দাঁড়ায়? 4 ইন্টু এই n ফ্যাক্টোরিয়ালকে আবার কি লেখা যায়? n ফ্যাক্টোরিয়ালকে আবার লেখা যায় কি বলো দেখি? সূত্র কি? n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। n কে কি লেখা যায়? এই n কে লেখা যায় n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। আর এইটা যেটা আছে কি n মাইনাস 3, n মাইনাস 3 কে কি লেখা যায় বলো দেখি? n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল কে একইভাবে n ইন্টু, এটা তো n, এখন n ফ্যাক্টোরিয়াল, n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। দেখো এই জিনিসটা বুঝতে পারছো কিনা? এখানে n ফ্যাক্টোরিয়াল কে n ইন্টু n মাইনাস 1, n মাইনাস 3 কে আবার n মনে করলে n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, একই সূত্র, ঠিক আছে। এর পরেরটাই যাই, পরেরটায় আর পরিবর্তন করতে হবে না, কারণ কি দেখো এর সাথে মিলে গেছে, কাটাকাটি যাবে। দেখো n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই, এটা কিন্তু আলাদা লাইন, এটাকে লেখা যায় কি n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। এই যে 5 ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল আর n মাইনাস 1 মাইনাস 3 মানে মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে খেয়াল করলে দেখতে পাবা এই জিনিসটা, এটা সেম, কাটা চলে গেল, এইটা আর হচ্ছে এইটা সেম। দেখো মাইনাস 3 মাইনাস 1 মানে কি মাইনাস 4 না, এটা কাটা চলে গেল। তাহলে কি লেখা যায়? 4 ইন্টু n আছে একটা, হ্যাঁ, 4n বাই n মাইনাস 3 ইকুয়ালস টু 5। খুবই ছোট একটা ভ্যালু আসছে, এখান থেকে n এর মান বের করা অনেক সহজ। আর গুণ করে দিই, 4n ইকুয়াল 5n মাইনাস 3 5 15 ইকুয়াল, এটাকে ওইদিকে নিয়ে যাই, তাহলে 5n মাইনাস 4n ইকুয়াল 15, তাহলে n ইকুয়ালস টু আসলো 15। বুঝতে পারছো? তো এইটাও একটা টাইপ, এই টাইপে n এর মান বের করা আমরা শিখে গেলাম। একই নিয়মে অন্য যে কোনো কিছু দিলে আশা করি তোমরা বের করতে পারবে, ঠিক এই দুইটা সূত্র ব্যবহার করেই করতে হবে। তারপর একটা খুবই সাধারণ একটা প্রমাণ, যেটা সবসময় আসে বলা যায়, অনেকগুলো বোর্ডে আসছে, তো এই প্রমাণটাও আমরা দেখে নিলাম, এটা একটু বড়, আর এই যে এই প্রমাণটাও দেখে নিলাম, এটা তুলনামূলক একটু ছোট। ওকে, বুঝছে না? চলো এরপরে এই প্রশ্নটার দিকে দেখি। প্রশ্নটায় কি বলছে? প্যারালাল একটা শব্দ, শব্দটার সবগুলো বর্ণ নিয়ে কতভাবে শব্দ গঠন করা যাবে, আর হচ্ছে কতগুলো শব্দে স্বরবর্ণ একত্রে থাকবে আর কতগুলোতে একত্রে থাকবে না। ওকে, প্রথমটা আমরা আগেই শিখছি, এর আগেই করাইছি তোমাকে। সবগুলো বর্ণ নিয়ে কতভাবে শব্দ গঠন করা যায়, এখানে কয়টা বর্ণ দেখো তো? 1 2 3
5 6 7 8, তার মানে 8টা বর্ণ যার মধ্যে 1 2 দুইটা এ আছে, তারপর 1 2 3 তিনটা এল আছে, তাই না? তো এখানে কতগুলি শব্দ গঠন করা যায়, মানে কি মোট বিন্যাস একটু জায়গা রাখি এদিকে, এখানে লিখি মোট বিন্যাস ইকুয়ালস টু হবে মোট বর্ণ কয়টা 8টা, তার মানে 8 ফ্যাক্টোরিয়াল। আসলে কি কোনো এখানে সেম বর্ণ আছে তো দুইটা এ আছে না, তার মানে 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ। তারপর আবার কি তিনটা এল আছে না, সেম বর্ণ আছে না তিনটা, আবার 3 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ। তো এইটা করে তত হইলো আমার অ্যান্সার। বুঝা গেছে? এবার 2 নম্বরে যাও। 2 নম্বরের জন্য কয়েকটা স্টেপ তোমার অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে? স্টেপগুলো আমি লিখে দিচ্ছি, ওই স্টেপগুলো আগে মুখস্থ করে নিবা, পরে মিলাই ম্যাথ করবা, শেষ। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথের অংশ, যে কতগুলো শব্দে স্বরবর্ণ একত্রে থাকবে, এটা আসার চান্সও অনেক বেশি। তো এটা নিয়ম হচ্ছে 1 নাম্বার, মনে রাখবা, স্বরবর্ণগুলোকে একটা বর্ণ মনে করবো। হ্যাঁ, একটা বর্ণ মনে করে মোট বিন্যাস, ঠিক আছে? সেকেন্ড স্টেপ, স্বরবর্ণগুলোর নিজেদের মধ্যে বিন্যাস। হ্যাঁ, নিজেদের মধ্যে বিন্যাস। ওকে, এরপর হচ্ছে 1 গুণন 2, শেষ। আর কিছু না, 1 নাম্বার স্টেপে যা পাইছি 2 নাম্বার স্টেপে যা পাইছি গুণ করে দিব, ঠিক আছে? তাহলে দেখো, স্বরবর্ণগুলোকে একটা বর্ণ মনে করে বিন্যাস, এইটা যদি আমরা করি, স্বরবর্ণ আছে কয়টা? 1 2 3, আর ব্যঞ্জন বর্ণ আছে কয়টা? 1 2 3 4 5। আচ্ছা, তার মানে 5টা ব্যঞ্জন বর্ণ। হ্যাঁ, 5টা ব্যঞ্জন বর্ণ, যার মধ্যে আবার সেম আছে কিন্তু 3টা এল। এটাও আবার আমার মাথায় রাখতে হবে। আর স্বরবর্ণ কয়টা? স্বরবর্ণ আছে 1 2 3টা, আর হচ্ছে 3টা স্বরবর্ণ, এর মধ্যে আবার কি 2টা এ আছে, ঠিক আছে? আচ্ছা, 3টা স্বরবর্ণ, এই 3টা স্বরবর্ণকে আমার কি, এই 3টা স্বরবর্ণ কি মনে করবো আমরা? একটা বর্ণ। হ্যাঁ, একটা বর্ণ মনে করলাম, কিছু একটা মনে করো এক্স মনে করলাম, একটা বর্ণ, 3টা স্বরবর্ণ মিলায়। তাহলে এখানে 5টা বর্ণ, এইখানে একটা বর্ণ মনে করছি না 3টাকে, আর এই 5টা বর্ণ ব্যঞ্জন বর্ণ মিলে 5টা, 5 আর 1 কয়টা হলো বলো দেখি? 6টা। হ্যাঁ, তাহলে হলো কয়টা? 6টা। তাহলে এখানে হবে হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল। এখন এই 6টা বর্ণের মধ্যে কোনগুলো কি আসলে সেম আছে বলো দেখি? আছে তো, 3টা এল আছে না, এদিকে স্বরবর্ণে 2টা এ আছে, কিন্তু ওই 2টা এ কাউন্ট হবে না, কেন বলো তো? সবগুলো মিলাই তো একটা বর্ণ আমরা ধরছি। এইখানে দেখো 5টা ব্যঞ্জন মানে 3টা এল আছে, এই জন্য 3 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করতে হবে, কারণ আমরা জানি কি সেম থাকলে কোনো কিছুকে ভাগ করতে হয়। 6টা কেন হবে এটা বুঝতে পারছো তো? কারণ এই যে স্বরবর্ণগুলোকে একটা মনে করছি, আর ব্যঞ্জন বর্ণ 5টা, টোটাল 6টা, ঠিক আছে? বারবার বলতেছি, যদি আবার অসুবিধা হয়। তারপরে দেখো, এটা 1 নাম্বার স্টেপ গেল কিন্তু। হ্যাঁ, এরপর 2 নাম্বার স্টেপে যাই। 2 নাম্বার স্টেপ বলছে স্বরবর্ণগুলোর নিজেদের মধ্যে বিন্যাস। আচ্ছা, স্বরবর্ণ কয়টা বলো? স্বরবর্ণ হচ্ছে 3টা, তার মধ্যে 2টা এ আছে, তাই না? নিজেদের মধ্যে বিন্যাস কি? 3 ফ্যাক্টোরিয়াল। মোট বর্ণ কয়টা? 3টা, যেহেতু 3 ফ্যাক্টোরিয়াল। আবার যেহেতু 2টা এ আছে, সেম থাকলে কি কয়? 3টা এল থাকলে 3 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করছি না, 2টা এ আছে তো 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করতে হবে না? এখানে যত আসলো তত হচ্ছে অ্যান্সার। ওকে, 1 নাম্বার 2 নাম্বার স্টেপের অ্যান্সার পেয়ে গেলাম। এরপর 3 নাম্বারে যে আমরা কি করব? এই যে যেটা পাইলাম এইটা গুণ করব, এই যে এখানে যেটা পাইলাম সেটা গুণ করলে আমরা পেয়ে যাব হচ্ছে আমাদের 2 নাম্বারের অ্যান্সার। এটা হচ্ছে 2 নাম্বারের অ্যান্সার, ঠিক আছে? ওকে, তাহলে কতগুলো শব্দের স্বরবর্ণ একত্রে থাকবে এটা আমরা কিন্তু পেয়ে গেলাম। বুঝা গেছে? এরপরে দেখো, এরপরে 1 2 গেল, এরপর 3 নাম্বার।
3 নম্বরে বলছে কতগুলোতে একত্রে থাকবে না। এটা খুবই সহজ। এই যে মোট বিন্যাস যেটা 1 নম্বর পাইছি, 1 নম্বরে যে মোট বিন্যাস থেকে 2 নম্বরের অ্যান্সার বিয়োগ করে দেবো, শেষ। এটা হচ্ছে অ্যান্সার। ঝামেলা ক্লিয়ার? মানে এই যে মোট বিন্যাস পাইছিলাম, এই মোট বিন্যাস যেটা পাবো এইটা মাইনাস করে দেবো, এইখানে যে অ্যান্সারটা পাইছি একত্রে থাকবে। কারণ কি বলো, এখানে বলছে কতগুলোতে একত্রে থাকবে, আর এখানে কি মোট বিন্যাস দেওয়া, মোট থেকে থাকবে যদি বাদ দিই কতগুলোতে থাকবে না পাবো না, অবশ্যই আমরা পেয়ে যাব। বুঝতে পারছো? তো এইভাবে করেই আমার এটা অ্যান্সার করতে হবে। তো এটাও তোমার পরীক্ষায় থাকতে পারে অথবা এইটা থাকতে পারে, বুঝা গেছে? এই দুইটার মধ্যে যে কোনো একটা পরীক্ষায় থাকতে পারে, আর এই দুইটাই অনেক ইম্পর্টেন্ট। তো খুব ভালোভাবে তোমাদের এটা করতে হবে। এই বর্ণ দিতে হবে ম্যান্ডেটরি না, অন্য যে কোনো বর্ণ তোমাকে দিয়ে দিতে পারে। তো তোমরা নিয়মটা খুব ভালোভাবে খেয়াল করবা, যাতে পরীক্ষা আসলে ভেবা চেকা না খাও, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা দেখব যে যদি স্থান পরিবর্তন না করে কোনো নির্দিষ্ট বর্ণ, যেগুলার স্থান পরিবর্তন করতে বলবে না, যেগুলোর স্থান পরিবর্তন করতে বলবে না সেগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, বাকিগুলোকে সাজাবো, ঠিক আছে? সহজ কথা যদি বলি, তাহলে যেগুলো স্থান পরিবর্তন করতে বলবে না ওইগুলো নিয়ে আমরা কোনো কাজই করব না, বাকিগুলো নিয়ে কাজ করব। ওকে, চলো দেখা যাক। এখানে বলছি কি স্বরবর্ণগুলোর স্থান পরিবর্তন না করে বিন্যাস। স্বরবর্ণ কয়টা আছে দেখো, এখানে মোট বর্ণ কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10 11। মোট 11টা বর্ণ, যার মধ্যে স্বরবর্ণ কয়টা? স্বরবর্ণ হচ্ছে 1 2 3 4 5। স্বরবর্ণ 5টা, আর ব্যঞ্জন বর্ণ কয়টা? 6টা। ব্যঞ্জন বর্ণ 6টা, চেক করে ফেলি। 1 2 3 4 5 6, হ্যাঁ, ব্যঞ্জন বর্ণ 6টা। তো স্বরবর্ণগুলো স্থান পরিবর্তন না করে, তার মানে স্বরবর্ণ ফিক্স থাকবে, এটার কোনো কাজই করব না, ঠিক আছে? স্বরবর্ণ স্বরবর্ণ এর স্থান ঠিক রেখে, ঠিক আছে, ঠিক রেখে বাকি কয়টা আছে? বাকি 6টা বর্ণকে সাজানো যাবে। বাকি 6টাকে শুধু সাজাবো, আর কিচ্ছু না। সাজানো যাবে ইকুয়াল 6 ফ্যাক্টোরিয়াল। আসলে কি এদের মধ্যে আবার কোনো কিছু সেম আছে নাকি চেক করে ফেলি। পি আর এটা সেম নাই, তারপর এম এটাও সেম নাই, বাট টি দুইটা আছে দেখো, এই একটা টি, এই যে আর একটা টি, তার মানে ব্যঞ্জন বর্ণের মধ্যে এখানে কি আছে? দুইটা টি আছে। তো এই 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করতে হবে, এখানে যা আসবে সেটাই হবে অ্যান্সার। খুবই সহজ না? যদি স্থান পরিবর্তন না করতে বলে তাহলে ওইগুলো নিয়ে আমরা কাজই করব না, হ্যাঁ, বাকিগুলো নিয়ে কাজ করব। বাকি 6টাকে সাজানো যাবে 6 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল উপায়ে। এটা গেল। এরপরে আরও একটা এরকম আছে, প্রথমে ও শেষে কি এম কে ফিক্সড রাখতে হবে। এম তো দুইটাই আছে, তাই না? তো প্রথমে আর শেষে এদেরকে ফিক্সড রাখে দিলাম, কোনো চেঞ্জ হবে না, তো স্থান পরিবর্তন হবে না, বাকিগুলো নিয়ে কাজ করব। তাহলে বাকি মোট বর্ণ কয়টা দেখি, এম সহ মোট বর্ণ। তো এম দুইটা, এম, হ্যাঁ, বাদে মোট বর্ণ হিসাব করি। মোট বর্ণ হবে 1 2 3 4 5 6 7 8, 8টা, তাই না? এম বাদে 8টা। তার মধ্যে কি সেম কিছু আছে দেখো তো, আই দুইটা আছে, হ্যাঁ, দুইটা আই। এরপরে এল কয়টা আছে? 1 2, দুইটা এল আছে, দুইটা এল। এরপরে দুইটা এন আছে। আর কোনো কিছু 2টা 3টা নাই। এম তো আমরা নিব না, এম তো ফিক্স, তার মানে হচ্ছে 2টা এম কে প্রথমে ও শেষে, প্রথমে ও শেষে রেখে, হ্যাঁ, যেহেতু ওদের স্থান ওইখানে ফিক্সড রেখে বিন্যাস, তাহলে কত হবে? ওইটা কাউন্টই করবো না, তাই না? বাকিগুলো নিয়ে কাজ করব। বাকি কয়টা? 8টা। 8 ফ্যাক্টোরিয়াল, সেম সেম কি 2 2 2 2 2 2 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? এখানে যত আসলো ততই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে স্থান যদি অপরিবর্তন করতে বলে বা পরিবর্তন না করতে বলে বা ফিক্সড রাখতে বলে, তাহলে আমাদের এইভাবে করে সমাধান করতে হবে। খুবই সহজ। ওইগুলোকে আমরা আমাদের কনসিডারেশনে আনবো না, বাকিগুলো নিয়ে কাজ করব, শেষ। ওকে, এই ম্যাটটার দিকে একটু খেয়াল করো, কি বলছে? একটি প্রফেসর পদের জন্য
3 জন প্রার্থী আছে, আর ভোট দিবে কতজন? 5 জন লোক। ঠিক আছে, কত প্রকারে ভোট দিবে সহজ কথা আর কি। হ্যাঁ, তো তিনটা মনে করো যে তিনটা যে প্রার্থী আছে এদের মনে করো মার্কা দিলাম। হ্যাঁ, যে কোনো তিনটা মার্কা। একটা হচ্ছে ধরো একজন কলম মার্কা, একজন হচ্ছে খাতা মার্কা, আর একজন ধরো পেন্সিল। হ্যাঁ, তিনজন তিনটা মার্কায় এরকম করে প্রার্থী হয়েছে। একজন লোক, 5 জন লোক যে ভোটার, এর মধ্যে ধরো ফার্স্ট যে লোকটা, হ্যাঁ, এই লোকটা যে কি দেখবে কয়টায় ভোট দিতে পারে, একটা, দুইটা, তিনটা। তার হাতে অপশন কয়টা? তিনটা। হ্যাঁ, কত প্রকারে ভোট দিবে মানে তার হাতে অপশন হচ্ছে তিনটা। তো কয়টা অপশন? তিনটা, তার মানে 3 প্রকার অপশন। ওকে, তারপর সেকেন্ড লোক যে, তার অপশন কয়টা? তার অপশন হচ্ছে তিনটা। তারপর হচ্ছে থার্ড লোক যে, তার অপশন কয়টা? তিনটা। তার মানে সে কত প্রকারে ভোট দিতে পারে? সে মোট 3 গুণন এমন করে কি ফিফথ লোকেরও এরকম তিনটা হবে। তো তাহলে মোট কত প্রকারে তাহলে ভোট দিতে পারতেছে? 3 গুণন 3 গুণন 3 গুণন 3 গুণন 3। তাহলে 3 আর 2 5, তার মানে 5টা 3, 3⁵ ঠিক আছে। তো তোমরা এইভাবে মনে রাখতে পারো যে উপরে যেটা থাকবে সেটা হচ্ছে যারা ভোট দিবে তাদের সংখ্যা, যারা ভোট দিবে, আর নিচে যেটা থাকবে সেটা হচ্ছে কার সংখ্যা? প্রার্থীর সংখ্যা। হ্যাঁ, এইভাবে করে তোমরা চাইলে মনে রাখতে পারো। ওকে, এখানে কি বলছে? 2 জন কলা বিভাগের ছাত্রকে পাশাপাশি না বসিয়ে 8 জন বিজ্ঞান বিভাগের ছাত্র ও 7 জন কলা বিভাগের ছাত্রকে কত রকমের গোল টেবিলের চারপাশে বসানো যায়? আচ্ছা, দুইটা বিভাগ, একটা হচ্ছে কি কলা বিভাগ, এখানে আছে হচ্ছে 7 জন, আর বিজ্ঞান বিভাগ এর আছে হচ্ছে 8 জন। আর কি বলছে এখানে? গোল টেবিল। তো এই জিনিসটা দেখো যে একটা লম্বা টেবিল এইরকম, এখানে এন সংখ্যক মানুষকে তুমি বসাবা, বা এন সংখ্যক ছাত্রকে বসাবা। এর সাজানো যাবে বা বিন্যাস হচ্ছে n⁻, স্বাভাবিক। হ্যাঁ, এন সংখ্যক ছাত্রকে বসানো যাবে কত উপায়ে? n⁻ উপায়ে। কিন্তু এর চারপাশে তুমি যদি n সংখ্যক ছাত্রকে বসাতে চাও, n সংখ্যক ছাত্রকে, তাহলে বিন্যাস হবে হচ্ছে n-1⁻, ঠিক আছে। এই জিনিসটা আপাতত মনে রাখো, এটা ফর্মুলা হিসাবেই নাও আপাতত, সমস্যা নেই। গোল টেবিলের চারপাশে n সংখ্যক মানুষ যদি বসে তাহলে এটা হবে কি n-1⁻, আর এরকম লম্বা টেবিলে হলে n⁻, ঠিক আছে। যেহেতু এখানে বলছে কি গোল টেবিল, তাহলে n-1⁻ আমার মাথায় রাখতে হবে। তো বলছে যে 2 জন কলা বিভাগের ছাত্রকে পাশাপাশি রাখা যাবে না, মানে এটা যদি কলা হয়, এটা যদি 2টা কলা বিভাগ হয়, মাঝখানে কি হতে হবে? মাঝখানে বিজ্ঞান বিভাগকে বসতে হবে। আচ্ছা, তো এর জন্য ফার্স্টে আমরা কি করব, যে 8 জন বিজ্ঞান বিভাগের ছাত্রকে আগে বসাই নেব। তারপরে 8 জন বিজ্ঞান বিভাগ বসাই নিয়ে এর মাঝখানে মাঝখানে কলা বিভাগগুলোকে আমরা ঢুকাই দিব। যদি ঢুকাই দিতে পারি তাহলে কি কলা বিভাগগুলো বিজ্ঞান বিভাগের মাঝামাঝি হয়ে গেল, ভিতরে হয়ে গেল, তাহলে 2 জন কলা বিভাগ পাশাপাশি বসলো না। বুঝতে পারছো? আর এটা হচ্ছে যে শর্ত। তাহলে আগে বিজ্ঞান বিভাগের 8 জনকে সাজাই নিই, যে 8 জন বিজ্ঞানের ছাত্রকে গোল টেবিলে বসানো যায় 8-1, এই যে n-1⁻, 7 উপায়ে। বুঝা গেছে? আগে এদেরকে বসাই নিলাম। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, ধরো এই যে একটা গোল টেবিল, ছোট একটা গোল টেবিল চিন্তা করি, 1 2 3 জন মনে করো। হ্যাঁ, 3 জন বসছে। এদের মাঝে ফাঁক কয়টা আছে বলো তো? এদের মাঝে এইটা একটা ফাঁক আছে, এইখানে বসাতে পারি, এইটা একটা ফাঁক আছে, এইটা একটা ফাঁক আছে। বুঝছো তো? দেখো, আমরা তো মাঝামাঝি বসাবো কলা বিভাগগুলোকে, যেহেতু পাশাপাশি রাখা যাবে না, সেহেতু এই যে এটা ধরো সাইন্স 3 জন, সাপোজ 3 জন। হ্যাঁ, এখানে 7 জন না লিখে 3 জন চিন্তা করতেছি, বা 8 জন না লিখে 3 জন চিন্তা করতেছি। এই 3 জন হচ্ছে বিজ্ঞান, এর মাঝামাঝি আমরা কাদের বসাবো এখন? কলা বিভাগকে। তো 3 জনের মাঝে গ্যাপ কয়টা দেখো? 1 2 3টাই গ্যাপ, তাই না? তার মানে কি যে 8 জন
বিজ্ঞানের মধ্যে 8টা ফাঁকা স্থান, তাহলে যেহেতু 3 জনের 3টা ফাঁকা স্থান, 8টা ফাঁকা স্থানে স্থানে কয়জনকে আমরা বসাচ্ছি? 7জন কলা বিভাগকে। হ্যাঁ, 7জন কলা বিভাগের ছাত্রকে বসানো যায় ইকুয়াল 8p7, এই উপায়। ওকে, এত উপায়। হ্যাঁ, তাহলে স্থান কয়টা ছিল? স্থান ছিল 8টা। 8টার মধ্যে আমরা কি 7জনকে নিয়ে বসাবো? তো এটার সূত্র হচ্ছে কি 8p7। NPR যেমন ছিল যে n সংখ্যক হতে 8 সংখ্যক নিয়ে যেরকম, ঠিক এইরকম সূত্র এখানেও, যে 8টা স্থানে 7জনকে বসাতে পারি 8p7 উপায়ে। তো আগে কত এই বিজ্ঞান বিভাগকে সাজাইছিলাম 7 ফ্যাক্টরিয়াল উপায়ে, আর এখন আসলো কত? 8p7 উপায়ে। তাহলে হচ্ছে এই নির্ণেয় বিন্যাস বা সাজানো যায়। তাহলে মোট কত উপায়? এই 7 ফ্যাক্টোরিয়ালের সাথে তারপর আবার কি 8p7, এটা আমরা গুণ করে দিব। ঠিক আছে, গুণ করে দিয়ে যত হয় তত উপায়। বুঝতে পারছো যে আগে আমরা বিজ্ঞান বিভাগকে সাজাইলাম, এরপরে তাদের মাঝে যতগুলো গ্যাপ থাকলো সেই গ্যাপগুলোতে আমরা কলা বিভাগকে নিয়ে এসে বসাই দিলাম। তারপরে এই দুইটা গুণ করে দিলেই মোট কত উপায় সাজানো যায় এটা আমরা পেয়ে যাব। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে এই প্রশ্নটা দিয়ে খেয়াল করো, বলছে কি 4জন ভদ্র মহিলা সহ 10 ব্যক্তির মধ্য থেকে 5জনের একটা কমিটি গঠন করতে হবে। তার মানে কমিটি মেম্বার 5জন, তার মধ্যে কি 4জন ভদ্র মহিলা সহ 10 ব্যক্তি। ঠিক আছে, অর্থাৎ 4জন ভদ্র মহিলা আছে, 4জন ভদ্র মহিলা, আর 10জনের মধ্যে তাহলে বাকি 6জন কি হবে? 6জন পুরুষ বা 4জন ভদ্র মহিলা ছাড়া যারা আছে তারা। ওকে, এর মধ্যে থেকে কি বলছে? মধ্য থেকে 5জনের একটা কমিটি কত রকমে গঠন করা যেতে পারে যাতে অন্তত একজন ভদ্র মহিলা থাকবে। সবসময় একজন ভদ্র মহিলা থাকবে, এটা কোটা বলতে পারো। হ্যাঁ, ক্রাইটেরিয়া এখানকার যে একজন থাকতেই হবে। ওকে, তার মানে কমিটি কতজনের? এখানে কমিটি গঠন করতে অবশ্যই 5জনের, এটা আমার মাথায় রাখতে হবে। ওকে, তাহলে 4জন ভদ্র মহিলা থেকে আমরা কি করলাম? 4জনই নিয়ে নিলাম। যাও, একজন যেহেতু মিনিমাম নিতে হবে, যতগুলো আছে সবাইকেই নিয়ে নিই। তারপর যে 6জন পুরুষ, এখান থেকে কতজন নিতে পারবো? 5জন ফিল আপ করতে আর একজন শুধু নিতে পারবো, তাই না? ওকে, তাহলে কি হলো? 4জন থেকে 4জন বাছাই করলাম, 4জন বাছাই করলাম, আর এখানে 6জন থেকে একজন বাছাই করলাম। ঠিক আছে, বাছাই করলে সবসময় সি হয়, পি হয় না। ঠিক আছে, ওকে, এটা একটা গেল। তো 3জনও তো নিতে পারবো। ওরা বলছে মিনিমাম একজন বা অন্তত একজন, মানে তো এর বেশি নেওয়াই যায়। 3জন নিলে 5জন ফিল আপ করতে এখান থেকে কতজন নিতে পারবো? 2জন। তাহলে এখান থেকে 4C3, 4 থেকে 3জন বাছাই করলাম, আর হচ্ছে এখানে 6জন থেকে 2জন বাছাই করলাম, অর্থাৎ 6C2। এরপরে দেখো 4জন থেকে 2জন মহিলা নিলাম, তাহলে 6জন পুরুষ থেকে কি 3জন নিতে পারবো। 2 আর 3 যোগ করলে 5জন, কারণ কমিটি 5জনের। তাহলে হচ্ছে কত? 4C2 নিচ্ছি, আর 6জন থেকে নিচ্ছি আমরা 3জন। এরপরে দেখো 4জন হতে আমি 1জন মহিলা নিলাম, আর পুরুষ নিলাম তাহলে কয়জন? 4জন। তাহলে এই 4জন থেকে 1জন নিলাম, আর পুরুষ নিলাম হচ্ছে কয়জন? 6জন থেকে 4জন। এখন দেখো এরপরে 4জন থেকে 0জন ভদ্র মহিলা নিলাম, আর এখান থেকে 5জন নিলাম। এটা কি আসলে নেওয়া যাবে কি না? বলছে অন্তত একজন মহিলা থাকতেই হবে, তার মানে 0 কখনো হবে না। তার মানে এইটুক পর্যন্তই আমরা নিতে পারবো। বোঝা গেছে? যত প্রকার ফর্ম হইল, যতভাবে নেওয়া যায় সবগুলো আমরা নিয়ে নিলাম। এখন কি করব? এইগুলাকে সব আমরা যোগ করে দেব, তাহলে আমাদের অ্যান্সার বের হয়ে যাবে। এটা প্রথমে বের করব, এটা প্রথমে বের করব, এটা প্রথমে বের করব, এটা বের করব। বের করা হইলে এরপর কি মোট বাছাই করা যাবে এত উপায়।
বোঝা গেছে? ওকে, এর পরের প্রশ্নটার দিকে তাকাও। বলছে কি, একজন পরীক্ষার্থীকে 12টি প্রশ্ন হতে 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। তার মানে 12টা প্রশ্ন মোট দেওয়া আছে, প্রশ্নের উপরে লিখে দিছে কি 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে কিছু শর্ত দিয়ে দিছে প্রশ্নের মধ্যেই। শর্তটা হচ্ছে কি, তাকে প্রথম 5টি হতে ঠিক 4টা বাছাই করতে হবে। মানে সর্বনিম্ন 4টা বাছাই করতে হবে এমন না, প্রথম 5টা প্রশ্ন হতে তাকে 4টাই বাছাই করতে হবে। অর্থাৎ 5টি হতে 4টা বাছাই করতেই হবে, এর কোনো বিকল্প নেই, বাছাই করতে হবে। তাহলে বাকি কয়টা থাকলো বলো তো? মোট প্রশ্ন কয়টা? 12টা না? প্রথম 5টা থেকে যদি 4টা দিয়ে দেয় তো 12টা থেকে আর মোট বাকি কত থাকলো? 7 - 5, সরি 12 - 5 ইকুয়াল 60টা না? বাকি 60টা থেকে তাকে এখন কয়টা দিতে হবে বলো? সে অ্যান্সার করে ফেলছে, লিখে ফেলছে কয়টা? 4টা। দেখো 5টা থেকে 4টা লিখে ফেলছে বা লিখতেই হবে। তাহলে বাকি অপশন কয়টা থাকলো? অপশন থাকলো 7টা। 7টা থেকে লিখতে হবে কয়টা? বাকি থাকলো 2টা, 2টা লিখতে হবে। তাহলে বাকি 7টা থেকে 2টা বাছাই করে তাকে লিখতে হবে, তাই না? তাহলে বাছাই করা যাবে ইকুয়ালস টু, প্রথমে 5টা থেকে 4টা বাছাইয়ের নিয়ম কি দেখো, 5C4 উপায়ে। পরবর্তীতে আবার 7টা থেকে 2টা বাছাই করবে কিভাবে? 7C2 উপায়ে। তাহলে অ্যান্সার হচ্ছে 5C4 গুণন 7C2, এটা হচ্ছে আমার অ্যান্সার। হ্যাঁ, এখানে সর্বনিম্ন বললে আবার এরকম শখ দিতে হতো। হ্যাঁ, সর্বনিম্ন যদি বলতো 12টা হতে সর্বনিম্ন তাকে 2টা দিতে হবে, সরি, এই কি বলছে, প্রথম 5টা থেকে সর্বনিম্ন 2টা দিতে হবে। তো প্রথম 5টা থেকে যদি সর্বনিম্ন 2টা দিতে বলে, সর্বনিম্ন 2টা মানে কি 3টাও হতে পারে, 2টাও হতে পারে, আবার 4টাও হতে পারে, আবার 5টাও হতে পারে। সর্বনিম্ন মানে কি 2 থেকে শুরু, অনেকগুলো হতে পারে। কিন্তু এখানে ফিক্সড করে দিচ্ছে 4টি বাছাই করতে হবে। তার মানে 4টার কম 3টাও দিতে পারবে না, 5টাও দিতে পারবে না। এই কারণে পুরো 4টাই আমরা বাছাই করলাম, বাকি থাকলো 2টা, বাকি থাকলো 7টা। 7টা থেকে 2টা প্রশ্ন বাছাই করে মোট আমরা 6টা অ্যান্সার করে ফেললাম। একটাই অপশন এখানে, যেহেতু এক জায়গা থেকে আমাকে 4টাই দিতে হবে। কিন্তু এখানে ঝামেলাটা কি হয়েছে, অন্তত একজন, তার মানে মিনিমাম বলে দিছে। তার মানে অন্তত একজন ভদ্র মহিলা, এই যে অন্তত একজন ভদ্র মহিলা, আবার 2জন হতে পারে, 3জন হতে পারে, 4জন হতে পারে। এখানে অনেকগুলো অপশন, এই জন্য আমরা ছক আকারে করছি। এখানে একটাই অপশন বলে দিছে। এখানে যদি বলে দিত ভদ্র মহিলা কি ফিক্সড 3জন, তাহলে আমার শুধু এইটা নিতে হইতো, এই ছকটা। অথবা ভদ্র মহিলা ফিক্সড 4জন হতে 4জনই নিতে হবে, তার মানে কি এইটা নিতে হইতো আমার তখন। কিন্তু এখানে অন্তত বলার কারণে 1 2 3 4 অনেকগুলো নিতে হইলো। কিন্তু এখানে ফিক্সড করে দিচ্ছে যে 4টাই বাছাই করতে হবে। এই কারণে একটাই অপশন, একটাই সক, 5C4 গুণন 7C2। বুঝতে পারছো? এই দুইটার মধ্যে পার্থক্য এই জায়গাতেই, একটাতে অন্তত বলছে, একটাতে ফিক্সড করে দিছে। এরপরে দেখো কি বলছে, 9 ব্যক্তির দল 2টা যানবাহনে ভ্রমণ করবে। আচ্ছা, তো মানে 2টা নৌকাতে তারা যাবে। মনে করো একটা নৌকাতে, একটিতে 7জনের বেশি, অপরটিতে 4জনের বেশি ধরে না। তার মানে 2টা যানবাহন। তো প্রথম যানবাহন মনে করো এক পাশে লিখলাম, আর এক পাশে লিখলাম কি দ্বিতীয় যানবাহন। আচ্ছা, আর এদিকে যানবাহনগুলো বাছাই করব, সেটার একটা ঘর দিলাম। হ্যাঁ, কত উপায়ে তারা বাছাই করতে পারে। তো এটাতে সর্বোচ্চ কতজন ধরে? প্রথমটাতে 7জন, 7জনের বেশি, অপরটিতে 4জনের বেশি ধরে না, অপরটাতে কি 4জনের বেশি ধরে না। কত উপায়ে তারা ভ্রমণ করতে পারবে বা কতভাবে তারা বাছাই করতে পারবে। আচ্ছা, চলো এখন বাছাই করার নিয়মে যাই। যে প্রথমে, যেহেতু প্রথম যানবাহনে 7জনের বেশি ধরে না, তো প্রথমে আমরা 7জনই দিয়ে দিলাম, 7জন তো নিতে পারবে ম্যাক্সিমাম। আচ্ছা, মোট কতজন বাছাই করবে? মোট কতজন মানুষ? মোট হচ্ছে মোট 9জন মানুষ। হ্যাঁ, 9জন আমাকে মিলাতে হবে। তাহলে এইখান থেকে 7জন যদি যায়, আর একটা নৌকা বা দ্বিতীয় যানবাহনে যাবে কতজন? 2জন। বুঝতে পারছো? তার মানে 9জন হতে 9জন হতে প্রথমে কি, প্রথম যানবাহনে সর্বোচ্চ কতজন যেতে পারে? 7জন, 7জন গেছে। আর 9জন হতে বাকি কত থাকলো বলো তো? বাকি
যে দুইজন থাকলো সেই দুইজন থেকে দুইজনই দ্বিতীয় যানবাহনে গেল, 2C2 দ্বিতীয় যানবাহনে চলে গেল। ওকে, এরপরে দেখো যে যদি প্রথম যানবাহনে একটু ব্যালেন্স করার জন্য 6 জন যায়, তাহলে দ্বিতীয় যানবাহনে বাকি কয়জন? 9 জন ব্যক্তির মধ্যে থেকে 9 জন থেকে প্রথমে 6 জন, 9 জন থেকে তারপরে কি এই যে 2 জন, এখন আবার কি 9 জন থেকে, সরি প্রথমে গেছিল 7 জন, আচ্ছা 9 জন থেকে যদি 6 জন এখানে যায়, তাহলে বাকি 3 জন অপরটাতে যাবে, এটাই তো স্বাভাবিক তাই না? ওকে, বাকি 3 জন এই অপরটায় গেল। ওকে, দেখো তাহলে 6 আর 3 যোগ করলে কত হচ্ছে? 9 হচ্ছে। তো 9 জন থেকে প্রথমে গেল 6 জন একটায়, পরে বাকি 3 জন থেকে 3 জন আরেকটায়। এরপরে দেখো যে আরেকটু ব্যালেন্স করার জন্য প্রথম যানবাহনে যেতে পারে কি 5 জন, পরেরটাতে কি 4 জন যেতে পারে, এইভাবেও তারা যেতে পারে চাইলে। তাহলে 9 জন থেকে প্রথমটাতে গেল কতজন? 5 জন, আবার বাকি 4 জন থেকে 4 জনই গেল পরেরটাতে। ওকে, তো এখন আমরা পরে আবার লিখতে পারি কি, এখানে 4 দিলাম, 4 দিলে এখানে কত? 5 দিতে হবে, 4 আর 5 যোগ করে 9 হবে। আচ্ছা, এই জিনিসগুলো মুছে দিই। বলো তো এই 5টা গ্রহণযোগ্য কিনা, একবার বলো, চেষ্টা করো, এই 5টা গ্রহণযোগ্য কিনা? অবশ্যই গ্রহণযোগ্য না। কারণ কি বলতো? এই 5টা গ্রহণযোগ্য হবে না, কারণ বলছে কি অপরটিতে 4 জনের বেশি ধরে না, তার মানে এখানে 5 জন হবে না। তো এই পরের সারিটা আমার গ্রহণযোগ্য না, এতটুকু পর্যন্তই আমরা নিতে পারবো। এইটা করে একটা অ্যান্সার আসবে, এটা করে একটা অ্যান্সার আসবে, এটা করে একটা অ্যান্সার আসবে, এরপরে মোট বের করে যা আসলো তত উপায়ে, এটাই হচ্ছে আমার অ্যান্সার। আশা করি বুঝতে পারছো তোমরা। আরেকবার বলে দিই যে 9 জন মানুষ হতে দুইটা যানবাহনে বাছাই করবে, ম্যাক্সিমাম এটাই 7 জন, ম্যাক্সিমাম এটাই 4 জন। তো 9 জন থেকে প্রথমে 7 জনে গেল, 9 থেকে 7, 9C7, তারপর 9 জন থেকে বাকি কয়জন থাকলো? 2 জন পরের যানবাহনে যাবে, তো এই যে 2C2। তারপরে দেখো ওই 9 জন থেকে আবার কি আরেকভাবে যেতে পারে, এখানে 6 জন প্রথম যানবাহনে, 9C প্রথম যানবাহনে 6, প্রথম যানবাহনে যদি 6 হয়, পরেরটাতে কি বাকি 3 জন থেকে 3 জনই যাচ্ছে, 3 জন থেকে 3 জন বাছাই করতে হচ্ছে। তারপরে হচ্ছে দেখো যে 9C5 প্রথম 9 জন থেকে 5 জন প্রথমটাতে, তারপরে বাকি 4 জন থাকলো, 4 জন থেকে 4 জন পরেরটাতে, 4 জন থেকে 4 জন পরেরটাতে, সব যোগ করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। পরেরটা যাই। 4টা সরল রেখার দৈর্ঘ্য যথাক্রমে এত 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 এত। আচ্ছা, একটি চতুর্ভুজ গঠন করতে 4টি সরলরেখা কত উপায়ে বাছাই করা যেতে পারে? আচ্ছা, তো একটা চতুর্ভুজ গঠন করতে কয়টা বাহু লাগে? 4টা বাহু, তাই না? তাহলে এখান থেকে 4টা বাহু কত উপায়ে বাছাই করা যাবে, করলেই তো শেষ, তাই না? কিন্তু ঝামেলা হচ্ছে কি জানো, যে এই যে 1 2 3 7, এখানে 1 2 3 যদি আমরা যোগ করি, এই তিনটা যোগ করলে আসবে কত? 1 + 2 + 3 করলে আসবে হচ্ছে 6। যদি চতুর্ভুজের 3টা বাহুর যোগফল অপর বাহুটার থেকে কোনোভাবে ছোট বা সমান হয়ে যায়, তাহলে ওইটা কখনো চতুর্ভুজ গঠন করবে না। ত্রিভুজের ক্ষেত্রেও সেম, যদি ত্রিভুজের 3টা বাহুর মধ্যে 2টা বাহুর যোগফল তৃতীয় বাহুটা থেকে যদি বড় না হয়, তাহলে ওটা ত্রিভুজ হবে না, তার মানে এইটা চতুর্ভুজ হবে না। ওকে, একইভাবে যদি আমরা 1 2 3 6 নিই, তাহলে কি হবে যে 1 + 2 + 3, তিনটা যোগ করলে আসতেছে কি 6। চতুর্থ বাহুর থেকে কিন্তু এটাও বড় হচ্ছে না, বড় হতে হবে, সমান না কিন্তু বড় হতে হবে, তাহলে এটাও হবে না। তারপরে দেখো এই 1 2 4 আর হচ্ছে 7, 1 2 4 আর 7, 1 2 4 যদি আমরা যোগ করি তাহলে আসে হচ্ছে 1 + 2 + 4 = 7। তাহলে 7 7 সমান, ফোর্থ বাহুটা সমান হয়ে যাচ্ছে, তিনটা বাহুর যোগফল চতুর্থ বাহুর সমান হয়ে যাচ্ছে, মানে এক্ষেত্রেও কি চতুর্ভুজ গঠন করা সম্ভব হবে না। এই যে 4টা কম্বিনেশন, এই 4টা
নিলে আমরা কি এখান থেকে এই 7টা থেকে এইভাবে যদি 4টা বাছাই করি, কখনো কি উক্ত 3টি সেট চতুর্ভুজ গঠন করে না। এটা আমরা শিওর হইলাম। এরপরে যেই সেটই নিব গঠন করবে। দেখো এরপরে 1 2 1 2 3 আর 5 নিয়ে দেখি। 1 2 3 6 নিয়েছি, 1 2 3 5 নিয়ে দেখি 1 2 3 যোগ করলে 6, 5-এর থেকে বড়, 3টা বাহুর যোগফল অপর বাহু থেকে বড়। এভাবে করে নিতে থাকলে বড়ই আসবে এরপর থেকে, ঠিক আছে? তার মানে হচ্ছে এরপরে যাই নেব সবগুলো গঠন করা যাবে। ওকে, তার মানে এখন আমরা লিখবো কি 7টা বাহু হতে যে কোনো 4টা, ঠিক আছে, যে কোনো 4টা বাছাই করা যায় ইকুয়াল 7C4 উপায়। এখন 7টা থেকে কেন 4টা বাছাই করলাম? কারণ 4টা বাহু মিলেই তো একটা চতুর্ভুজ হয়ে যায়, তাই না? তার মানে 7টা থেকে আমরা কয়টা বাছাই করব? 4টাই তো বাছাই করব। তাহলে 7C4 উপায়ে উপায়ে কিন্তু এই যে এই 3টার জন্য একটা চতুর্ভুজ কখনোই হচ্ছে না। তার মানে 4টা বাছাই করব ঠিক আছে, বাট এই 3টা বাদ দিয়ে, তাই না? তো এই 3টাকে তো নেওয়া যাবে না। সো সো চতুর্ভুজ গঠনের শর্ত কি? চতুর্ভুজ গঠন করা যাবে ইকুয়ালস টু 7C4 মাইনাস এখানে কয়টা? এই 3টা বাদ দিলে এত উপায়ে। বুঝা গেছে? এটার উত্তর যা আসে তাই ক্যালকুলেটর চেপে দেখে নিও যে এত উপায়ে, তার মানে কত উপায়ে চতুর্ভুজ গঠন করা যাবে সেটা আমরা পেয়ে গেলাম। আশা করি বুঝতে পারছি। এরপরে এই দুইটা ম্যাথ দেখো, এই দুইটা ম্যাথে বিন্যাসের সমাবেশ মিক্সড করা হয়েছে। এক্ষেত্রে কি বলছে যে এতগুলো এই শব্দটির বর্ণগুলো থেকে, বর্ণ কয়টা? 1 2 3 4 5 6, 6টা বর্ণ থেকে প্রতিবারে 4টা করে বর্ণ নিয়ে কত প্রকারের শব্দ গঠন করা যেতে পারে। আচ্ছা, প্রথমে আমরা 4টা করে বর্ণ বাছাই করব, তারপর আমরা শব্দ গঠন করব। বাছাই হয় সমাবেশ চ্যাপ্টারে, আর কি গঠন হয় কি বিন্যাস চ্যাপ্টারে, ঠিক আছে? তার মানে বিন্যাস সমাবেশ এখানে মিক্সড করা হয়েছে। 1 নাম্বারটার জন্য যদি করি তাহলে কি দাঁড়ায়? এই ডিগ্রি তে মোট কয়টা বর্ণ? 1 2 3 4 5 6, মোট 6টা বর্ণ। 6টা বর্ণের মধ্যে ই আছে হচ্ছে 3টা, আর সেম কিছু আছে না? আর কোনো কিছু সেম নাই, দেখো। আর বাকি ডি জি আর এই বাকি 3টা ভিন্ন, তাই না? এখন কি করতে হবে? আমাকে 4টা বর্ণ বাছাই করতে হবে এর মধ্যে থেকে। 1 নম্বরে বাছাই করলাম, 3টা ই নিয়ে নিলাম। হ্যাঁ, 3টা ই ও একটি ভিন্ন। এটা বাছাই করা যায় কত উপায়ে? এই বাছাই লিখলাম, বাছাইয়ে দেখো 3টা ই থেকে 3টা ই নিব আমরা। এটা আর কি বাছাই করব? এখানে তো অন্য কোনো বর্ণ নাই যে বাছাই করতে হবে, একটা উপায়েই বাছাই করা যাবে। কিন্তু এই যে একটা ভিন্ন, এই যে 3টা ভিন্ন আছে, এই 3টা ভিন্ন থেকে আমরা কি একটা ভিন্ন বাছাই করব। কত উপায়ে? 3C1 উপায়ে। বুঝা গেছে? যদি আমাকে শব্দ গঠন না বলে বলতো কি বাছাই, এই কত প্রকারে বাছাই করা যাবে, শব্দ গঠন না, তাহলে এতটুকু হতো আমার অ্যান্সার। হ্যাঁ, এখন আমাকে শব্দ গঠন বলছে, তার মানে আবার এটাকে সাজাতে হবে। আবার এই যে 4টা সংখ্যা যে আমরা বাছাই করলাম, মোট কয়টা? মোট হচ্ছে 4টা সংখ্যা আমরা বাছাই করলাম। কি 4 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজানো যায়। আবার দেখতে হবে কি একই যেহেতু 3টা বর্ণ ই আছে, তার মানে কি 3 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করতে হবে। বুঝতে পারছো? তাহলে কি যে প্রথমে বাছাই করলাম, এতটুকু হচ্ছে কি, এতটুকু হচ্ছে বাছাই। এরপরে এইটা কি
এটা হচ্ছে শব্দ গঠন, বুঝা গেছে? এটা হচ্ছে বিন্যাস, এটা হচ্ছে সমাবেশ। ওকে, এরপরে যাই। তিনটা ই না নিয়ে এবার আমরা দুইটা ই নিলাম। কি নিলাম? দুইটা ই ও দুইটা ভিন্ন। এখানে দুইটা ই, তিনটা ই থেকে দেখো, তিনটা ই থেকে আমরা দুইটা ই নিচ্ছি। এখানে বাছাই করা কিছু নাই, র্যান্ডম দুইটা ই নিলেই তো হচ্ছে দুইটা ই। এখানে কোনো কিছু বাছাই করতে হচ্ছে না, অর্থাৎ অন্য কোনো বর্ণ নাই। অন্য কোনো বর্ণ থাকলে অন্য কোনো উপায়ে বাছাই করা যাইতো। তো দুইটা ই কে, ই এর মধ্যে থেকে ই বাছাই করবো কয় উপায়ে? এক উপায়ে। এক উপায়ে। বাকি দুইটা ভিন্ন। দুইটা ভিন্ন কয়টা ভিন্ন থেকে? তিনটা ভিন্ন থেকে। তার মানে 3C2, তিনটা ভিন্ন থেকে দুইটা ভিন্ন বাছাই করা শেষ। বাছাইয়ের কাজ শেষ হইলো। এখন শব্দ গঠনে আবার গুণ দিতে হবে কত? 4টা, যেহেতু 4 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজানো যায়। সেম কি? দুইটা ই সেম, দেখো দুইটা ই সেম, তার মানে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করতে হবে। এরপরে যাই। তিনটাই দুইটাই নেওয়া শেষ, একটাই মানে সবগুলো যদি ভিন্ন ভিন্ন হয়। হ্যাঁ, এবার আর কোনো কিছু সেম সেম নাই। এই দুইটাতে কি ছিল? একটাতে তিনটা ই সেম ছিল, আর সেকেন্ডটাতে কি দুইটা ই ছিল, অর্থাৎ একই বর্ণ দুইটা ছিল। কিন্তু এরপরে যে আর একটা অপশনই থাকতেছে কি? 4টা বর্ণই ভিন্ন ভিন্ন, ভিন্ন ভিন্ন, 4টা বর্ণ ভিন্ন ভিন্ন। তার মানে কি আমাদের টোটাল কয়টা বর্ণ আছে দেখো? এই যে 3টা ভিন্ন বর্ণ, আর এই যে এইখান থেকে একটা ই, ওইটাও তো এখন ভিন্ন, তাই না? ই সহ যদি ধরি, মোট ভিন্ন বর্ণ কয়টা? মোট ভিন্ন বর্ণ 4টা হচ্ছে না? কারণ দেখো, এই ডি, জি, আর এই তিনটা বর্ণ। এরপরে ইও তো একটা বর্ণ, তাই না? তো মোট কি 4টা বর্ণ হলো না এখন? ওই 4টা থেকে আমরা কি 4টা বর্ণই নিচ্ছি, তার মানে 4C4 উপায়ে। আর এদেরকে আবার শব্দ গঠন করা যাবে কি? 4 ফ্যাক্টোরিয়াল উপায়ে। এখানে কি সেম কোনো বর্ণ আছে যে দুইটা ই বা তিনটা ই বা অন্য কোনো বর্ণ সেম নাই? তো এই কারণে কোনো কিছু ভাগ দিতে হবে না, ঠিক আছে? শুধু 4 ফ্যাক্টোরিয়াল। ভিন্ন বর্ণের ক্ষেত্রে শুধু n ফ্যাক্টোরিয়াল হচ্ছে সূত্র। ওকে, তাহলে এরপরে এইখানে যত আসলো তত মোট, মোট বিন্যাস, মোট বিন্যাস এটা যোগ করে যত আসলো তত, ঠিক আছে? ওকে, এর পরেরটাই যে, এর পরেরটা তুলনামূলক একটু বড় হবে। হ্যাঁ, এরপরে 2 নাম্বারটা দেখো। 2 নাম্বার বলছে কি? ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং এ কয়টা বর্ণ আছে দেখো? 1 2 3 4 5 6 7 8 9 10 11। 2 3 4 5 6 7 8 9 10 11, তার মানে 11টা বর্ণ। এর মধ্যে দেখো 3টা ই আছে। ই আছে কয়টা? 3টা। তারপরে এন আছে 3টা, এন আছে হচ্ছে 3টা। এরপরে দেখো জি আছে 2টা, জি আছে 2টা। তারপর হচ্ছে আই আছে হচ্ছে 2টা, আই আছে হচ্ছে 2টা। তারপর হচ্ছে ই, ই আর ওকে, আর শুধু আর আছে কয়টা? একটা। এই একটাই শুধু কি ভিন্ন বর্ণ, অর্থাৎ আলাদা এদের থেকে। আর বাকিগুলো কি এরকম করে আছে যে সেম সেম। আই আর জি আছে 2টা 2টা করে, আর ই আর এন আছে 3টা 3টা করে। ওকে, এখন তাহলে দেখো যে এখানে মোট 3 3 6 2 2 4 11টা মিলে গেছে। এইভাবে করে যদি সাজাই তাহলে কি হবে? এক নাম্বার, এক নাম্বার হচ্ছে 3টা ই একটা ভিন্ন। এখানে নিছিলাম কি? শুধু 3টা ই ছিল একই রকম, আর কিন্তু সব ভিন্ন ভিন্ন, তো এটা ইজি ছিল। এখানে এরকম অনেকগুলো সাজানো যাবে। কিভাবে সাজাবো দেখো? 4টা বর্ণ নিব। 4টা বর্ণের মধ্যে প্রথমে আমরা কি করলাম যে 3টি একই নিলাম। হ্যাঁ, 3টি একই আর একটি ভিন্ন। একটু ভালোভাবে খেয়াল করো যে 3টা একই, 3টা একই কয়টা আছে দেখো তো? এটাও আছে, এটাও আছে, তাই কিনা? ইও আছে, এনও আছে, 3টা একই।
তো এই তিনটার মধ্যে থেকে যে কোনো একটা নিতে হবে, মানে হয় তিনটা ই নিব, নাহলে তিনটা এন নিব। তার মানে কি 2C1 এই উপায়ে বাছাই করব না, তিনটা একই। আচ্ছা, তো মনে করো তিনটা ই নিয়ে নিলাম, সাপোজ তিনটা ই নিয়ে নিলাম, তাহলে বাকি যতগুলো থাকবে সবগুলো থেকে একটা বর্ণ নিব, সেই একটা ভিন্ন, মানে তিনটা ই ই বাদ দিয়ে বাকি যেগুলো বর্ণ থাকলো সেগুলোর মধ্যে থেকে যে কোনো একটা নিব। বাকি কি কি থাকলো? এন, জি, আই, আর, চারটা বর্ণ, তার মানে ওই চারটা থেকে আমরা একটা নিব। এইভাবে করে বাছাই করব। তাহলে মোট মোট বর্ণ কয়টা হলো? মোট বর্ণ তো চারটা, কারণ আমরা বাছাই করব, এটা তো বাছাই বাছাই করছি কয়টাকে? মোট চারটাকে আমরা বাছাই করতেছি, তাই না? বাছাই করতেছি মোট চারটাকে, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল, কিন্তু এখানে তিনটা একই, তার মানে 3 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করতে হবে। বোঝা গেছে? এরপরে যাই, দেখো যে দুইটি একই, তারপর হচ্ছে আবার দুইটি একই নিলাম। এর মানেটা কি বোঝায় বলো? ধরো যে এক্সাম্পল যদি বলি এটার, ধরো দুইটা এন আর দুইটা আই নিলাম, এইরকম বোঝাচ্ছে, মানে এক জোড়া সেম। বোঝা গেছে? কি নিলাম? দুইটা একই এবং দুইটা একই, তার মানে মোট নিলাম কত? 2 জোড়া নিলাম। হ্যাঁ, সেম সেম 2 জোড়া। দেখো এখানে সেম সেম কতগুলো আছে? ই আছে, দুইটা ই চাইলেও নিতে পারবো, দুইটা এন চাইলেও নিতে পারবো, দুইটা জি চাইলেও নিতে পারবো, দুইটা আই চাইলেও নিতে পারবো। তো কয়টা অপশন? 1 2 3 4, চারটা অপশন। এই চারটা থেকে আমরা একটা 2 জোড়া নিয়ে নিব। ঠিক আছে, তার মানে 4C2, 2 জোড়া নেওয়া শেষ, চারটা নেওয়া শেষ, তাহলে বাছাই করা শেষ হয়ে গেল। এখন তাহলে কি 4 ফ্যাক্টোরিয়াল, যেহেতু চারটাকে সাজাবো, এর মধ্যে একই এক জোড়া, আবার দুইটা একই, তার মানে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। ওকে, এরপরে যাই। এরপর হচ্ছে দুইটি একই এবং দুইটি ভিন্ন। এখন দেখো বিষয়টা এরকম এখানে। এরপরে এটার ক্ষেত্রে যে দুইটা ধরো এন নিলাম, সাপোজ দুইটা এন, দুইটা আইও হতে পারে, বা দুইটা ইও হতে পারে, দুইটা ইও হতে পারে। তো দুইটা এন নিলাম, নিয়ে বাকিগুলো ভিন্ন। বাকিগুলো ভিন্ন বলতে কি, ধরো এরকম নিলাম যে আই আর আর, বা জি আর আর, বুঝতে পারছো? আলাদা আলাদা বর্ণ। ঠিক আছে, তো দুইটা আমরা একই নিচ্ছি না। এখন এই একই কত জায়গা থেকে নিতে পারি? ই থেকে নিতে পারি, এন থেকে নিতে পারি, জি থেকে নিতে পারি, আই থেকে নিতে পারি। তার মানে কি এই চারটা থেকে এক জোড়া নিব, অর্থাৎ চারটা থেকে এক জোড়া নিব। আর এক জোড়া নেওয়া হয়ে গেল, মনে করো দুইটা ই নিলাম, মনে করো দুইটা ই নিলাম। আচ্ছা, দুইটা ই না নিয়ে আমরা ইয়ে করলাম, ধরো দুইটা এন নিলাম সাপোজ। তো বাকি কি কি থাকলো? ই, জি, আই, আর। এগুলোর মধ্যে থেকে আবার দুইটা ভিন্ন নিব, অর্থাৎ একটা আই একটা জি নেব, অথবা একটা জি একটা ই নেব। বুঝতে পারছো? দুইটা ভিন্ন নিব, তার মানে হচ্ছে 1 2 3 4, বাকি চারটা থেকে আমরা দুইটা নিচ্ছি। তাহলে মোট চারটা নেওয়া আমার শেষ হয়ে গেল। এই 4 জোড়া থেকে এক জোড়া নিয়ে নিলাম, এই যে এখান থেকে দুইটা ই, দুইটা এন, দুইটা জি, দুইটা আই, যে কোনো একটা জোড়া নিয়ে নিলাম। এরপরে আমরা কি আরো দুইটা নিয়ে নিলাম, দুইটা নিলাম, বাকি চারটা থেকে 4C2 উপায়। এরপরে সাজানো যাবে 4 ফ্যাক্টোরিয়াল। এখানে কি কোনো দুইটা সেম? এই যে দেখো দুইটা একই, দুইটা এন নিতে পারি, দুইটা একই, দুইটা এন হতে হবে ম্যান্ডেটরি না, আবার দুইটা ইও হতে পারে, দুইটা ই, বাকিগুলো ধরো এমন হলো জি আর আই, আলাদা বাকি দুইটা। ঠিক আছে, তাহলে যেহেতু দুইটা একই, তার মানে কি বাই 2 ফ্যাক্টোরিয়াল দিতে হবে না? ওকে, এরপরে 4 নাম্বার। 4 নাম্বারে আর একটাই অপশন বেঁচে থাকলো, সেটা কি? যে চারটি ভিন্ন 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 ভিন্ন। তো চারটা ভিন্ন ভিন্ন হইলে কি এটাকে একটা ই নিতে পারবো, একটা এন নিতে পারবো, দুইটা কোনোটা নিতে পারবো না কিন্তু। হ্যাঁ, তার মানে 1 2 3 4 5, পাঁচটা থেকে একটা একটা নিতে পারবো। তার মানে কি পাঁচটা থেকে আমরা চারটা নিয়ে নিলাম, যে কোনো চারটা নিয়ে নিলাম। এরপরে ওই চারটাকে আবার সাজানো যায় 4 ফ্যাক্টোরিয়াল উপায়ে। কোনো কিছু কি এখানে সেম আছে? নাই কিন্তু, তার মানে বাই বাই কোনো কিছু দিব না। দেখো কোনো কিছু এখানে কিন্তু সেম নাই, সেম আছে সবই ভিন্ন ভিন্ন, আমরা কোনো কিছু
ভাগ দিতে হবে না, হ্যাঁ, যে ভাগগুলো আমরা এখানে দিয়ে আসছি। তো এরপরে এগুলোর কি অ্যান্সার বেরোবে না, সবগুলো অ্যান্সার বের করলে তারপর যোগ করে দিব, এটা যোগ এটা যোগ এটা যোগ এটা যোগ, সব যোগ করে দিলে কি পাবো, মোট বিন্যাস পেয়ে যাবো। বোঝা গেছে? এগুলা বাছাই করলাম, পাশে বিন্যাস লিখলাম, সবগুলো যোগ করে দিলে মোট অ্যান্সার বের হয়ে যাবে যে এত প্রকারে শব্দ গঠন করা যায়। বুঝা গেছে? এই এই অঙ্কটা অনেক বড়, এটা অনেক বড়, এটা কম ইম্পর্টেন্টও, তারপরেও আমি দেখাই দিলাম। সবথেকে কঠিন ম্যাথ দেখাই দিলে কি হয়, অন্য ম্যাথগুলোকে সহজ মনে হয়। বোঝা গেছে? এই কারণে আমি এই শব্দটা ইঞ্জিনিয়ারিং দিয়ে তোমাদের দেখাই দিলাম, যাতে অন্যগুলো সহজ মনে হয়। আশা করি তোমরা বুঝতে পারছো, শুধু নিয়মগুলো ফলো করলেই হয়ে যাবে। ওকে।